তৃতীয় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বুধবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমান সরকারের আমলে হত্যা, ধর্ষণ, মবসহ সব ধরনের অপরাধ কম হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সম্প্রতি নৃশংস হত্যাকাণ্ড সহ খুন এবং ধর্ষণ বেড়ে গেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? আহ, এর একটা সাদা ভাষায় যদি আমরা একটা কারণ বলি, অপরাধীর সংখ্যা বেড়ে গেছে, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে অপরাধ প্রতিহতের জন্য যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে কিংবা সামাজিকভাবে, সেই ধরনের অ্যাকশন একেবারে অপ্রতুল। এর পাশাপাশি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনার বিপরীতে শাস্তির নমুনায়ন একেবারেই কম বললেই চলে। সে কারণেই অপরাধীরা বারংবার সাহস পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অপরাধীরা জামিনে বের হয়ে পূর্বের নেই আবার অপরাধে যুক্ত হচ্ছে। সে কারণেই আপনার এই ধরনের সহিংস এবং জঘন্য নৃশংস অপরাধের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলছে সমাজে। আপনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার কথা সেটি নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন। কি ধরনের অ্যাকশন আসলে নেওয়া দরকার বলে আপনি মনে করেন? এখন এটা তো আপনার মানে সামগ্রিকভাবে ব্যবস্থা নিতে হবে। সরকারের একার পক্ষে ব্যবস্থা যেমন একার পক্ষে ব্যবস্থার মাধ্যমে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, ঠিক তেমন ভাবে সরকারের কিছু জায়গায় গাফিলতির বিষয় আছে আমার মনে হয়। কারণ হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় দেখি যে সরকার কিছু অপরাধের ক্ষেত্রে বলে জিরো জিরো টলারেন্স নীতি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় আরেকটি বিষয় একটু জানতে চাই যে কিছু রংপুরে। কিছু ক্ষেত্রে জি বলুন। কিছু কিছু অপরাধের ক্ষেত্রে সরকার প্রকাশ্যে বলে থাকে আমরা এই অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রণয়ন করেছি, কিন্তু অন্যান্য যে জঘন্য অপরাধ, বিশেষ করে হত্যাকাণ্ড, ধর্ষণ, হ্যাঁ, অন্যান্য অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা মানে কিছু কিছু ক্ষেত্রে বলে সরকার। কিন্তু সর্বতোভাবে যদি জিরো টলারেন্স নেওয়াই হয় তাহলে কেন অপরাধীরা ধরা পড়বে না? কারণ অপরাধী কি রাষ্ট্রের থেকে বড়? কখনো রাষ্ট্রের থেকে বড় হইতে পারে না অপরাধীরা। হ্যাঁ, কাজেই সরকারের সদিচ্ছা যেমন ভাবে দরকার, ঠিক তেমন ভাবে সংশ্লিষ্ট এরিয়াতে দক্ষ পুলিশ অফিসারের মানে পর্যাপ্ততার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। জি, এছাড়া কোনোভাবেই আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে অপরাধীকে ট্রেস আউট করা সম্ভব হবে না। রংপুরে একই পরিবারে চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনের ডোপ টেস্ট ছাড়াও ডিএনএ টেস্ট করার কথা বলা হয়েছে। এটি আসলে কেন বলা হয়েছে? এতে করে আসলে কি লাভ হবে? এখন পুলিশের কাছে যদি এরকম কোনো আলামত থাকে, যে আলামত গুলো মানে বাসার আলামত হতে পারে, আপনার বস্ত্র কিংবা অন্যান্য যে পরিধেয় বিষয়গুলো রয়েছে, মানে পুলিশ অফিসার যখন বক্তব্য দিল, বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে দেখা গেল যে অনেকটা সময় আসামিরা ওই বাসায় অবস্থান করেছিল, তাহলে সেই বাসায় অবস্থানরত অবস্থায় আসামিরা যদি কোনো কারণে এমন কোনো নমুনা কিংবা এভিডেন্স ওখানে রেখে আসে, তার পরিপ্রেক্ষিতে আপনার এই ডিএনএ অ্যানালাইসিস বলেন কিংবা যে ধরনের ফিজিক্যাল এভিডেন্স কিংবা অন্যান্য ডকুমেন্ট যে এভিডেন্স গুলো আছে, সেগুলো যদি আপনার সিআইডি ল্যাবে টেস্ট করা হয়, তাহলে সহজে যদি ক্রস চেক করা হয়, কার আসামি তাহলে ছিল পাওয়া এটা যাবে। সহজেই বের করা আরেকটি সম্ভব হবে। বিষয় কাজে একটু এটা জানতে একটা চাই যে মানে অপরাধ স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞানের আজকে সংসদে জি জি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমান সরকারের আমলে হত্যা, ধর্ষণ, মব সহ সব ধরনের অপরাধই কম হয়েছে। আপনি তার সাথে একমত কিনা? এখন আসলে ক্রমাগত ভাবে যে অপরাধগুলো হচ্ছে আমাদের সামনে, আপনি নিশ্চিতভাবে জেনে থাকেন বাংলাদেশে যে অপরাধ বিভিন্ন জায়গায়, গ্রামে, শহরে, নগরে, সবগুলো অপরাধের চিত্র কিন্তু পত্রপত্রিকায় আসে না, মিডিয়াতে আসে না। আপনি যদি দেখেন কতক মিডিয়া নানাভাবে বায়াসড হয়ে আপনার সংবাদগুলো পত্রিকায় আসতেছে না, পত্রিকায় নিয়ে আসতেছে না, কিংবা আবার কতক জায়গায় সাংবাদিকরা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে যে সংবাদগুলো পত্রিকায় আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্যান্য যারা দায়িত্বশীল জায়গা থেকে বক্তব্য দেয়, ওনাদের বক্তব্য হচ্ছে থানায় যে মামলাগুলো রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট মামলার ভিত্তিতে সাধারণত তারা আপনার বক্তব্য প্রদান করে। কিন্তু এই রিপোর্ট মামলার তো পাশাপাশি একটা বিশাল অঙ্কের আপনার অপরাধের ঘটনা ঘটে যেগুলো সহজে রিপোর্টেড হয় না কিংবা আমাদের সামনে আসে না। সেই কারণেই বলা যায় যে অপরাধের সংখ্যা আসলে কমতেছে না, অপরাধের মাত্রা কখনো কমতেছে না, অপরাধের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলতেছে। হ্যাঁ, এই বৃদ্ধিপ্রাপ্ত যে ক্রমাগত ভাবে অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে,
সেটাকে যদি আমরা মানে সমূলে নিপাত করতে না পারি, তাহলে কিন্তু অপরাধীরা লাগামহীন হয়ে যাবে এবং বারংবার তারা, যাকে আমরা অপরাধ বিজ্ঞানের ভাষা বলে রেসিডিভিস্ট আপনি এবং আপনি আলোচনায় রেসিডিভিজমের বলছিলেন ঘটনা যে ঘটাবে অপরাধের এবং সঠিক বিচার ক্ষতিগ্রস্তের হয় না আশা বলে করবে। এই প্রবণতা বাড়ছে, পাশাপাশি মামলার যে দীর্ঘসূত্রতা সেটিও আছে। আর কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কি? এখন হচ্ছে রাজনৈতিকভাবে অনেক অপরাধীদেরকে দেখা হয়, হ্যাঁ, যে আসলে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কোন সদস্য যদি অপরাধ প্রবণতায় সম্পৃক্ত হয়, সে মামলা সহজে পুলিশ নিচ্ছে না। পুলিশ মামলা গ্রহণে অপারগতা করে, অপারগতা প্রকাশ করে, কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো চাপও থাকতে পারে, রাজনৈতিকভাবে কোনো চাপও থাকতে পারে। সকল কিছুর মানে সমন্বয়ে আমার মনে হয় যে মামলাগুলো হচ্ছে, বিশেষ করে সাদাবাজি বলেন, ছিনতাই বলেন, কিংবা অন্যান্য যে সচরাচর ট্রেডিশনাল ক্রাইম গুলো আমাদের রাষ্ট্রে দেখা যায়, সকল মামলা কিন্তু থানায় রুজু হয় না। যার ফলশ্রুতিতে আপনার পুলিশ যে ধরনের অ্যাক্টে, সেই অ্যাকশন গুলো কার্যকর হচ্ছে না। আপনি ধরুন একটা থানায় মানে মামলার সংখ্যা 300, তাহলে পুলিশ কিন্তু পরবর্তী মাসে এই 300 অপরাধ হতে পারে, কিংবা 300 থেকে সামান্য পরিমাণে বেশি অপরাধ হতে পারে, এই বিবেচনায় সেই এলাকাকে নিয়ন্ত্রণের জন্য তারা ব্যবস্থা নেবে। কিন্তু আদতে কি মামলার সংখ্যা 300 কিংবা অপরাধের সংখ্যা 300? কখনোই না। আমাদের সমস্যাগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে, আগে সমস্যাগুলোকে আমাদের সামনে চিহ্নিত করার একটা ব্যবস্থা করতে হবে। এবং নিশ্চয়ই আপনি যদি বেশ আমরা কিছু সমস্যার কথা সামগ্রিকভাবে বললেন, নিশ্চয়ই সরকার এই বিষয়গুলোতে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।